নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়লা। শুরুতেই নজর রাখবো কেরলের কোঝিকোড়ে, কারণ কেরলের কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। গতকাল সন্ধ্যেতে স্কিড করে যায় বিমান অবতরণের সময়, এবং এখনো অবধি যে আপডেট আমরা পাচ্ছি 2 পাইলট সহ 19 জনের মৃত্যু হয়েছে। কেরলের কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। 10 বছর আগের বেঙ্গালুরু স্মৃতি ফেরালো কোঝিকোড়। অবতরণের সময় রানওয়েতে স্কিড করেই এই বিমান দুর্ঘটনা হয়। 2 টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। 2 পাইলট দীপক বসন্ত সাথে সহ 19 জনের মৃত্যু হয়েছে। পাইলট এবং সহ পাইলটের মৃত্যু হয়েছে। অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে 35 ফুট গভীর খাদে পড়ে যায় বন্দে ভারতের বিমানটি। 184 জন যাত্রী নিয়ে দুবাই থেকে রওনা দিয়েছিল এই বিমান, যাতে 7 জন বিমান কর্মীও ছিলেন। কেন হলো এই দুর্ঘটনা? এখনো অবধি যেমনটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে, যে বৃষ্টির জেরে দৃশ্যমানতা কম থাকায় বিমানটি সঠিকভাবে অবতরণ করতে পারেনি। তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শালিনী দত্ত। শালিনী, সকাল থেকেই তোমার সঙ্গে কথা হচ্ছে। এই মুহূর্তে একবার জানতে চাইবো যে কি আপডেট রয়েছে, কারণ তদন্তকারী দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে বলেই জানা যাচ্ছে। দেখো পায়েল, এই মুহূর্তে যে আপডেট রয়েছে যে মৃতের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। 19 জন এখনো অবধি জানা যাচ্ছে যে মারা গেছেন এই দুর্ঘটনায়, এবং 2 পাইলট তো অবশ্যই মারা গেছেন। এন্ড তার সঙ্গে যারা কেবিন ক্রু ছিলেন তারা কিন্তু এখন অনেকটাই স্থিতিশীল অবস্থায় আছেন, যদিও তারা সকলেই এখনো হসপিটালাইজড, এবং তার মধ্যে একজন বাঙালিও ছিলেন, অভিক বিশ্বাস। তিনিও এখন যথেষ্ট স্টেবল অবস্থায় রয়েছেন, কিন্তু হসপিটালেই আছেন এই মুহূর্তে। এবং তার সঙ্গে তেমনটা তুমি বললে যে ইনভেস্টিগেটিং টিম কিন্তু ইতিমধ্যে দিল্লি থেকে রওনা দিয়ে দিয়েছে, এবং বোয়িং এর তরফ থেকে, অর্থাৎ যাদের এই বিমানটি ছিল, যারা এই বিমানটি তৈরি করেছেন বোয়িং 737, সেই বোয়িং এই কোম্পানির ইনভেস্টিগেশন টিমও কিন্তু আগামীকালের মধ্যেই এই কোঝিকোড়েতে এসে পৌঁছবে, এবং তারাও ইনভেস্টিগেট করবে কি কোনো যান্ত্রিক ত্রুটি, এই যেই কথাটা, যেই প্রসঙ্গটা বারবার উঠে আসছে, যে এই বিমানে কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, গিয়ারের কোনো সমস্যা ছিল, সেই বিষয় তদন্ত করতে কিন্তু তারা কালকেই এই কোঝিকোড়েতে পৌঁছচ্ছে, এবং তার আগে অবধি কোনো রকম বিমান কিন্তু চলাচল করতে দেওয়া হবে না এই হিলটপ রানওয়ে থেকে। শালিনী, আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো যে বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী তিনি ঠিক কি বলেছেন। তিনি ইতিমধ্যে কিন্তু কেরলের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। क्योंकि ये टेबल टॉप एयरपोर्ट है, रनवे के अखीर तक रोकने की कोशिश की, पर वो स्लिपरी कंडीशंस के कारण ये मिसअप हुआ, और 35 फीट की वहाँ ड्रॉप है। इसलिए पर तुरंत जो रेस्क्यू लोग हैं, हमारे फायर ब्रिगेड, एम्बुलेंसेस बहुत ही जल्दी वहाँ पहुँच गए। लोगों का भी सहयोग रहा है। শালিনী, 7 জন বিমান কর্মী ছিলেন বিমানে। সেক্ষেত্রে যেমনটা আমরা জানতে পারছি, তাদের মধ্যে একজন বিমান কর্মী তিনি বাংলার। কে তিনি এবং তিনি এখন কেমন আছেন, কারণ তিনি গুরুতর আহত হয়েছিলেন বলে জানা যাচ্ছিল। দেখো পায়েল, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে এই যিনি বাঙালি এই কেবিন ম্যানেজার অভিক বিশ্বাস, তিনি ছিলেন, তিনি কিন্তু যেই ফ্লাইটটির কথা আমরা বলছি সেই ফ্লাইটের পেছনের দিকে বসেছিলেন, তার ওখানেই তিনি প্লেসড ছিলেন, এবং সেই কারণে কিন্তু ততটা তিনি ইনজিওর্ড হননি। এই যতটা যারা সামনে যে কেবিন ক্রু বসেছিলেন তারা যতটা ইনজিওর্ড হয়েছিলেন ততটা হয়তো ইনজিওর্ড হয়নি, কিন্তু অবশ্যই তাকে হসপিটালাইজ করা হয়েছিল গতকালই, এই কোঝিকোড়েতেই হসপিটালাইজ করা হয়েছিল, এবং তারপর আজকে সকালে যেটা জানা যাচ্ছে তার অবস্থা কিন্তু যথেষ্ট, অর্থাৎ তিনি এখন স্থিতিশীল আছেন এমনটাই জানা যাচ্ছেন। একবার শোনাবো বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুরলীধরনের বক্তব্য। दुबई से जो विमान कालिकट के लिए आ रहा था, उस विमान का दुर्घटना हुई है, जो रनवे से आगे जाकर स्किड होके विमान कॉम्पाउंड वॉल से आगे जाके गिरा था। माननीय प्रधानमंत्री जी थोड़ा समय पहले मेरे से बात किया था, इसकी जानकारी उन्होंने ली है, और केरल का मुख्यमंत्री से भी उन्होंने बात किया है, और सब तरह का मदद और सरकार की सभी तरह का जो रिलीफ ऑपरेशंस के लिए भारत सरकार सब तरह का मदद करेंगे, ये उन्होंने कहा है। শালিনী, একটা কথা বলো, এই উড়ান পরিভাষায় কালিকট এয়ারপোর্টকে বলা হয় থাকে টেবিল টপ, সেটা এতটা কেন বিপজ্জনক?
দেখো পায়েল, যে কোনো টেবিল টপ এয়ারপোর্ট বা যে কোনো টেবিল টপ রানওয়ে কিন্তু ভীষণভাবে বিপজ্জনক হয়ে থাকে। কারণ কি, এই এই যে টেবিল টপ রানওয়ে বা বিমানবন্দর সেটা কিন্তু যে কোনো টিলা বা ছোট কোনো মাউন্টেন টপে থেকে থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তার চারদিকে বা অন্তত দুদিকে কিন্তু খাদ থাকে, এবং তার যে রানওয়েটা থাকে তার কিন্তু একটা নির্দিষ্ট একটা লেন্থ থাকে। সুতরাং সেই লেন্থের মধ্যে যদি ল্যান্ড করা সম্ভব না হয়, বা যেখানে টাচ গ্রাউন্ড সেইখানেই যদি টাচ না করা হয়, তাহলেই কিন্তু একটা ওই খাদে পড়ে যাওয়ার একটা বিষয় থাকে। কারণ কি, যেহেতু বোঝা যায় না, পাইলটদের পক্ষে এটা বোঝা ভীষণ ডিফিকাল্ট যে কোথা থেকে খাদ শুরু হচ্ছে, কোথায় গিয়ে রানওয়ে শেষ হচ্ছে। কারণ কি, রানওয়ে এবং খাদের মাঝখানে কিন্তু কোনো পাঁচিল থাকে না, খাদ শেষ হয়ে যাওয়ার পরে একটা পাঁচিল থাকে, কিন্তু রানওয়ে এবং খাদের মধ্যে কোনো পাঁচিল থাকে না। রানওয়েটা কিন্তু শেষ হয়ে যায় এবং তারপরই খাদ নেমে যায়। সুতরাং সেখানে বোঝা খুব ডিফিকাল্ট যে সেটা আদৌ খাদ না রানওয়ে। শালিনী, আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো কোঝিকোড বিমানবন্দরের ডিসি গোপাল কৃষ্ণনের বক্তব্য। Air India Express flight IX1344 started from Dubai at 2 o'clock local time there. Landed here, about to land here at 7:45, but it got into accident. It went into valley actually, broken into pieces. There are 190 people there. In that, 174 are adults, 10 are infants, plus 6 are crew. So, 190 passengers. After that, all of them were rescued. The rescue operation is completed, and all the valuables packages are taken to safe custody. প্রিসিশন অ্যাপ্রোচ পথ ইন্ডিকেটর কতটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ PAPE, শালিনী? দেখো, এটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট হয়ে রয়েছে। কারণ কি, আমি আগেও জানিয়েছিলাম যে ব্ল্যাক বক্স যেটা থাকে, যেটা উড়ানের ভেতরে থাকে, অর্থাৎ ককপিটে যেটা থাকে, সেই ক্ষেত্রে সেই ব্ল্যাক বক্সেই কিন্তু বোঝা যায় যে আদৌ কোনো যান্ত্রিক ত্রুটির ক্ষেত্রে কিনা, বা কোনো অন্য কারণে এই বিমান ল্যান্ড করতে কেন সমস্যা হতে পারে, বা আদৌ কি সত্যি ভিজিবিলিটি প্রবলেম ছিল, না ওয়েদার প্রবলেম ছিল, না কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, কোনটা অ্যাকচুয়াল বিষয়, সেইটা কিন্তু একমাত্র ওই ব্ল্যাক বক্সের যেহেতু সেখানে ককপিটে পাইলটদের মধ্যে কথোপকথনটা শোনা যায়, এবং এটিসির সঙ্গে পাইলটদের যে কথোপকথন হচ্ছে সেটা শোনা যায়। সুতরাং সেটা যতক্ষণ না শোনা যাচ্ছে ততক্ষণ কিন্তু পুরো বিষয়টাই যথেষ্ট অ্যাজাম্পশনের উপর দাঁড়িয়ে আছে, যে আমাদের মনে হচ্ছে বা যে প্রাথমিকভাবে যে হয়তো ভিজিবিলিটির অভাবে বা ওয়েদার কন্ডিশনের জন্য এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আদৌ এক্সাক্ট কারণটা কি হয়েছে তা অনেকটা জানার ক্ষেত্রে এই প্রিসিশন অ্যাপ্রোচ পাথ ইন্ডিকেটর অর্থাৎ PAPE যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আপনাদের শুরুতেই জানাচ্ছিলাম যে এই বিমান দুর্ঘটনায় কো পাইলট এবং পাইলটের মৃত্যু হয়েছে। পাইলট হচ্ছে দীপক বসন্ত সাঠে, তার মৃত্যু হয়েছে, পাশাপাশি আরো একজন সহ পাইলটের মৃত্যু হয়েছে। ধন্যবাদ শালিনী। দুই পাইলট এর মৃত্যু হয়েছে এমনটা আপনাদের জানাচ্ছিলাম, দীপক বসন্ত সাঠে এবং কো পাইলটের মৃত্যু হয়েছে, সহ 19 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলট ছিলেন দীপক বসন্ত সাঠে, দুর্ঘটনাগ্রস্ত বিমানের কো পাইলট ছিলেন অখিলেশ কুমার, দুজনেরই মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায়। বায়ুসেনার ফাইটার ফ্লাইট পাইলট ছিলেন দীপক এবং ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তনী ছিলেন দীপক বসন্ত সাঠে। রাতভর রেস্কিউ অপারেশন চলেছে, অর্থাৎ উদ্ধার কাজ চলেছে। সকালেও সেই ছবি ধরা পড়ছে, কারণ গতকাল সন্ধ্যেতেই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে, যাতে দুই পাইলট সহ 19 জনের মৃত্যু হয়েছে। এবং গতকালই আমরা যেমনটা দেখেছিলাম যে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগিয়েছিল, এবং গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেমনটা বলেছিলেন যে উদ্ধার কাজে সাহায্য করবে NDRF, এবং সেই মোতাবেক উদ্ধার কাজ চলছে।
আর এবার নজর রাখবো সুশান্ত মৃত্যু মামলায়। আজ সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিথানিকে তলব করেছে ইডি জিজ্ঞাসাবাদের জন্য। গতকালই রিয়া চক্রবর্তীকে ম্যারাথন জেরা করে ইডি প্রায় 9 ঘন্টার মতো। আজ সুশান্তের বন্ধু, যে কিনা তার সঙ্গে সুশান্তের ফ্ল্যাটেও থাকতেন, তাকে আজ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, অরুণিমা রয়েছেন, পাশাপাশি মুম্বাই থেকে রয়েছেন প্রশান্ত পান্ডে। অরুণিমা, তোমার প্রশ্ন প্রশান্তকে। प्रशांत, आपसे हम जानना चाहेंगे, कल जो मैराथन ये जो इन्वेस्टिगेशन हुआ, रिया आई ईडी के पास, क्या कुछ निकल है, आप अगर थोड़ा बताएं। जी बिल्कुल, देखिए सबसे बड़ा सवाल यही था कि कल रिया आएगी कि नहीं। शुरुआती दौर में हम ये देख रहे थे, क्योंकि जिस तरह से पूछताछ से लगातार रिया बच रही थी और ये चाह रही थी कि एक बार सुप्रीम कोर्ट की जो प्रोसीडिंग है वो खत्म हो जाए, उसके बाद वो जांच एजेंसी के सामने आए। लेकिन जब ईडी ने कड़े रुख अपनाया और उनको समय देने से मना कर दिया, तो मजबूरन उनको पेश होना पड़ा। और हमने देखा कि तकरीबन 8.5 घंटे तक रिया से पूछताछ जो है ईडी के ज्वाइंट डायरेक्टर हैं सत्रवत्र, उन्होंने किया खुद। और उन्होंने उनसे उनके पैसों की लेन देन से लेकर, उनकी प्रॉपर्टी से लेकर, उनके जो नाम कंपनी उनके नाम पर है उसमें लेकर, उनके भाई उसमें डायरेक्टर हैं, उनके मम्मी पापा के नाम पे जो प्रॉपर्टी, यानी कुल मिलाकर देखा जाए तो ईडी का सबसे पहले टारगेट यही था कि इनकी आय कितनी है, कितना इनका इनकम है, ये साल में कितना खर्चा करती हैं और इनके पास पैसे कितने हैं और ये पैसे कहाँ से आ रहे हैं। क्योंकि देखिए, मनी लॉन्ड्रिंग एक्ट के तहत ही ईडी इस मामले की जांच कर रही है। और कुल मिलाकर देखा जाए, जब 8.5 घंटे बीत गए, उसके बाद ईडी के सूत्रों ने हमें बताया है कि किसी भी सवाल का ठीक तरह से जवाब रिया जो है दे नहीं रही थी। और यही वजह है कि जरूरत पड़ेगी तो आने वाले समय में एक बार उन्हें फिर से बुलाया जाएगा। साथ ही मैं आपको बता दूं कि पैरेलल इन्वेस्टिगेशन ईडी दफ्तर में चल रहा था। रिया की जो करीबी मित्र हैं श्रुति मोदी, उनसे भी पूछताछ की गई, उनसे भी कई सवाल पूछे गए, क्योंकि श्रुति मोदी और रिया ये एक ही पहलू के 2 सिक्के हैं। उनके बीच कई बार फोन पे बात होती थी, पैसों की लेन देन के लिए कि कहाँ इन्वेस्ट किया गया है, पैसे कहाँ से आएंगे और किस तरह से जाएंगे। यानी कुल मिलाकर देखा जाए, दोनों के बयान जो है बिल्कुल अलग लगे हैं। ईडी को ऐसा मालूम पड़ रहा है और जरूरत पड़ी तो दोनों को बुलाकर सामने बिठाकर एक दूसरे की आने वाले दिनों में पूछताछ जरूर करेगी। जी प्रशांत, आपसे हम जानना चाहेंगे, रिया को क्या डिटेन या गिरफ्तार कर सकती है ईडी, क्योंकि उन्होंने किसी भी सवाल का जवाब सही से नहीं दिया है। देखिए, मैं आपको बता दूं कि ईडी या फिर सीबीआई या फिर जो केंद्रीय एजेंसी होती है, उनकी एक सिंपल सी प्रक्रिया होती है। आपको पूछताछ के लिए वो लोग तलब करेंगे, आपसे अपने सवालात पूछेंगे। अगर उनके जवाब से एजेंसी संतुष्ट होती है तो उन्हें डिटेन या फिर गिरफ्तार की प्रक्रिया नहीं की जाती है। लेकिन जैसे ही उनको लगा कि आप सवालों के जवाब नहीं दे रहे हैं, आप जो है ईडी या फिर किसी जांच एजेंसी को गुमराह कर रहे हैं, तो उसी वक्त आपको पूछताछ के लिए बुलाया हुआ समन जो है वो डिटेन के रूप में तब्दील हो जाता है। आपको तुरंत हिरासत में ले लिया जाता है और उसके बाद जो कागजी कार्रवाई होती है उसे पूरा करने के बाद तुरंत वहीं गिरफ्तारी करके वो अदालत में पेश कर दिया जाता है। देखिए, मैं आपको बता दूं कि इनके अदालत भी अलग होते हैं। जो सीबीआई के हैं उनकी अदालत अलग होती है, ईडी की अदालत अलग होती है, तो उनके कागजी कार्रवाई में बहुत ज्यादा समय नहीं लगता है। और यही वजह है कि जो पूछताछ की प्रक्रिया आप अगर देखे होंगे तो ईडी अगर किसी को बुलाती है तो वो कम से कम 6, 7, 8 घंटे के ज्यादा ही पूछताछ का समय लेती है। वो पूरी जानकारी लेकर और कागजी कार्रवाई इतनी स्ट्रांग बनाते हैं कि ताकि मौके पर ही आपको डिटेन करके गिरफ्तार की प्रक्रिया को अंजाम दिया जाए। हमारे साथ बने रहने के लिए